হ্যাঁ, আমরা তো ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টের কিছু প্র্যাকটিক্যাল কেস দেখি, যেটা আগের দিন আলোচনা করা হয়েছিল। ওয়ান টু ওয়ান এগুলো জাস্ট ক্যাম স্ক্যান থেকে কয়েকটা কেস নেওয়া হয়েছে, এগুলো দেখি। মিস্টার মিল্কি, সিইও ইন মাল্টিন্যাশনাল কোম্পানি, গট দ্য ফ্লোয়িং ইনকাম 2022, ইউর রিকোয়ার্ড টু ক্যালকুলেট টোটাল ইনকাম, ট্যাক্সেবল ইনকাম। জাস্ট এখানে একজনের ডাটা দিয়েছে, ট্যাক্সেবল ইনকাম, টোটাল ইনকাম আর ট্যাক্সেবল ইনকামটা ক্যালকুলেট করার জন্য। বেসিক পে আমি জাস্ট একটা লাইন পড়বো, জিজ্ঞেস করবো, আপনার আনসার দেবেন, ঠিক আছে? আপনার বেসিক পে এত টাকা পার মান্থ সেন্ড ডিরেক্টলি টু হিজ ব্যাংক অ্যাকাউন্ট। এখন কারণ এইগুলো তো দেখেন, এইগুলো অনলি ফর কোশ্চেন, ঠিক আছে? আনসার হয়ে যাবে এই আমি কোশ্চেন করবো, আপনার আনসার দেবেন, এতেই আনসার হয়ে যাবে জিনিসটা। আপনার বেসিক পে যদি পার মান্থে এত টাকা হয়, এই ডিরেক্টলি টু হিজ ব্যাংক অ্যাকাউন্ট। আপনার কি বাস্তব জগতে এখন একজন যদি 1.5 লাখ টাকা স্যালারি পায়, তার পুরো টাকা ব্যাংকে ঢোকে না। এটা তো জাস্ট একটা ম্যাথমেটিক্স, ফর্মাল ম্যাথমেটিক্স, এই জন্য এইভাবে দিছে। আমি মানে এই জায়গা হচ্ছে বইতে যেভাবে আছে এটা, আর প্র্যাকটিক্যাল যেটা হয় সেটা বলতেছি কম্পারিজন করে। তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টোটাল এত টাকা ঢুকছে, তাহলে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যদি পুরোটা আসে, পুরোটা আমার স্যালারি হিসেবে ট্রিট হবে কি হবে না? আপনাদের ভিতর থেকে এক একজন করে আনসার দিন, ঠিক আছে? যে ওই যে ট্যাক্সের ক্লাস নেয়, রোহিত, রোহিত আনসার দিয়েন। আপনার যদি এই 1 লাখ টাকার ভিতর যদি 80 লাখ টাকা, 80,000 টাকা ব্যাংকে আসে, আর 70,000 টাকা যদি ক্যাশে আসে, তখন আপনি স্যালারি দেখাবেন কত টাকা? প্লাস এই প্রবলেম কি দেখতেছেন বা শুনতেছেন কেউ? জি ভাই। মিলন, জি এই যে ভাই, শুনতেছি ভাই। এই পেজ যেটা শেয়ার করা হয়েছে, এটা দেখা যাচ্ছে যেটা আমি আলোচনা হ্যাঁ হ্যাঁ। করতেছি? ওকে। জি ভাই, দেখা যাচ্ছে। জি এই ভাই। এইটা তো ধরুন কিতাবে আছে, ঠিক আছে? আর প্র্যাকটিক্যাল যেটা হয় সেটা আমি রিলেট করে বলতেছি। তো একজনের স্যালারি যদি 1.5 লাখ টাকা পার মান্থ হয়, তা সেইটা আপনার দুইটা ওয়েতে আসতে পারে। পুরোটাই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আসতে পারে, আর দুইটা ওয়েতে। আর একটা হচ্ছে আপনার পার্সেন্টেজ করে দেয়, এত অংশ ব্যাংকে ঢুকবে আর এত অংশ ক্যাশে ঢুকবে, বা বাস্তব জগতে যেটা হয়। এইটা কেন করছিল? আপনার এই দেখা গেল 1.5 লাখের ভিতর 80,000 টাকা ব্যাংকে যদি ঢোকে আর 70,000 টাকা ক্যাশে ঢোকে, তখন আপনি স্যালারিতে আসলে ইম্প্যাক্ট হয় কত টাকার? আমি জাস্ট এই অ্যামাউন্টটাকে ভেঙে দিছি, ঠিক আছে? আপনারা তো এই অঙ্কের সলিউশন নিচে পাবেন না, এইটা তো আলোচনার মাধ্যমে সলিউশন হয়ে যাবে। এইটা যদি এরকম হয়, 1.5 লাখ টাকা পার মান্থ টোটালি ব্যাংক অ্যাকাউন্ট ঢুকছে, তাহলে এই পুরো টাকা কি আমার এই স্যালারি, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট হিসাবের ভিতরে আসবে কিনা? হ্যাঁ ভাই, আসার কথা তো। এখন আমি এটাকে ভেঙে দিছি যে 80,000 টাকা ব্যাংকে, 70,000 টাকা ক্যাশে, তখন কি হবে? এই দেখেন, আপনাদের ডিটেলস আলোচনা করা হয়েছে। এখন ম্যাথমেটিক্স এর মাধ্যমে জিনিসটা বোঝাবো। তো ম্যাথমেটিক্স এর মাধ্যমে বোঝাতে গেলে আমি তো কোশ্চেন করবো, আপনারা কি শিখছেন যদি আনসার দিতে বা আনসার দিতে পারেন না, বাট আপনি শেয়ার করছেন যে এটা হতে পারে ওইটা হতে পারে না, নলেজ শেয়ারিং করতে হবে তো, নাহলে তো বুঝে নেবো কিছু শেখেন নাই। আপনার ক্যাশ ট্রানজেকশন যেটা, এটা কি ট্যাক্স ইম্প্যাক্ট হয় কি হয় না? আপনি যদি ক্যাশে পান, এটা কি আপনার ট্যাক্স, যখন ক্যাশ টাকা পেমেন্ট করে তখন উপরে কি টিডিএস কাটে? টিডিএসটা বুঝছেন? আপনার এই স্যালারি যখন দেয় 100 টাকা, তখন আপনার এখানে স্ল্যাব আছে সেকশন 86 অনুসারে। তো এই স্ল্যাব অনুসারে আপনার ওইখান থেকে, বাইরের দেশে কি হয়, বাইরের দেশে আপনার যখন কোনো স্যালারি ইনকাম হয়, তখন তারা টিডিএস এর টাকা কেটে বাকি টাকা পেমেন্ট করে। ঠিক বাংলাদেশে সব জায়গায়, সারা ওয়ার্ল্ডে সেম সিস্টেম। আপনার যখন এই ইনকাম ফ্রম স্যালারি থেকে ইনকাম দেখাচ্ছেন, তখন আপনার একটা টাকা ওইখান থেকে তারা টিডিএস কেটে রাখে কি রাখে না? ভাই, ওই যেটা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতেছো ওইটার থেকে তো টিডিএস আছে কাটার কথা, কিন্তু যেটা ক্যাশে আসবে ওটা কি সরাসরি কাটবে? না, ক্যাশে যেটা দেয় ওইটাতে টিডিএস কাটে না, এই জন্যই তো ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য কি করে,
আপনার পুরো টাকা ব্যাংকে ঢুকায় না, এই যে এই ও, কোম্পানিগুলা বর্তমান যেটা সিস্টেম, কোম্পানিগুলোতে আপনার কিছু টাকা ব্যাংকে ঢুকায় আর কিছু টাকা ক্যাশে ঢুকায়, এইভাবে হচ্ছে আপনার স্যালারিটা মেনটেন করে, যাতে কি হয়, ট্যাক্স ফাঁকি দেয় এখান থেকে, বা ট্যাক্স এটা সেভ করা না। এখন রুল, এখন এইটা তো ছিল একটা স্টাইল, এখন অনেক কোম্পানি করে, বাট ম্যাক্সিমাম কোম্পানিগুলো একটা সিস্টেমে চলে আসতেছে। কোনটা এখন নতুন নতুন রুল করে দিছে কি, যে আপনার পুরোটাই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে স্যালারি দিতে হবে, কোম্পানিকে রুল করে দিছে। এখন যদি আপনি ওই কোম্পানি যদি পুরো টাকা ব্যাংকে না দেয়, আপনারা দেখেন শিখার সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে এই ম্যাথমেটিক্স এর মাধ্যমে ল শেখা। আমি কিন্তু সেটাই করতেছি, আপনাকে ম্যাথমেটিক্স এর প্রবলেমে দিয়ে কিন্তু আপনাকে এই লর অ্যাপ্লিকেশনটা শেখাচ্ছি। এইভাবে শিখলে আশা করি এগুলো মনে থাকে, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা। তা আপনার এখন যে নতুন রুল করে দিছে, তাতে কি হচ্ছে, যদি কোনো কোম্পানি তার এমপ্লয়িকে এই ক্যাশ সুবিধা দেয়, সেই ক্ষেত্রে ওই যতটুকু ক্যাশ সুবিধা দিছে তার জন্য যতটুকু ট্যাক্স দিতে হতো, সেই ট্যাক্সের বোঝা মালিককে বহন করতে হবে, মানে কোম্পানিকে দিতে হবে। বুঝছেন কিনা? জি ভাই, বুঝতে পারছি। কারণ কি, আপনি তো, কোম্পানি কি করতেছে, এমপ্লয়িকে ক্যাশ টাকা দিয়ে ট্যাক্স সেভ করাচ্ছে। এখন আইন করে দিছে যে কোনো কোম্পানি যদি তার এমপ্লয়ীদের ক্যাশ টাকা দেয়, তাহলে ওই কোম্পানির টোটাল স্যালারির যে হিসাব করবে, যত টাকা আপনার এই ক্যাশ থেকে টিডিএসটা তারা বেনিফিট পাইছে, ওই ওই টিডিএস এর টাকা কোম্পানির বহন করতে হবে, মানে কোম্পানির ওই ক্যাশ টাকা, ক্যাশ যতটুকু পেমেন্ট করছে তার উপরে কোম্পানিকেই ট্যাক্স দিতে হবে। এখন কি করছে, এই আইন হওয়ার পরে কোম্পানিগুলা ওই সুবিধাতে বন্ধ করে দিছে, পুরো টাকা এমপ্লয়িকে ব্যাংকে দেয়, ক্যাশে দেয় না। অনেক কোম্পানি এই প্র্যাকটিস চালু করে দিছে অলরেডি, ঠিক আছে। কারণ কি, ক্যাশে দিলে তো বোঝাটা তার বহন করতে হবে, এই জন্য তারা ওটা থেকে সরে আসছে। বোঝা গেছে এটা ব্যাংকিং চ্যানেলে কেন দিছে, রুল, লজিক। জি ভাই, বুঝতে পারছি। পরেরটা, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন প্রোভাইডেড বাই দ্য কোম্পানি অ্যানুয়াল ভ্যালু হুইচ ইজ জ্ঞাত। এই যে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন মানে ভাড়া মুক্ত আপনার বাসস্থান সুবিধা দিছে। তো আপনি একটা কোম্পানিতে চাকরি করে, যারা কোয়ার্টার পায়, সাপোজ কোয়ার্টার পেলে তো ওইখানে আর কোনো আপনার রেন্ট নাই, তো পুরোটাই কি করছে, এই অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি কোম্পানি থেকেই। যেমন আকিজ গ্রুপ, এই যে আবুল খায়ের গ্রুপে যারা চাকরি করে, আমার এই কয়েকটা ফ্রেন্ড চাকরি করতো চিটাং, যাদের আবুল খায়ের গ্রুপে যারা চিটাং পোস্টিং, তারা তাদেরকে কোয়ার্টার দিয়ে দেয়। ওই কোয়ার্টারে মানে তাদের তাদের থাকার জন্য কোয়ার্টার দিয়ে দিচ্ছে, মানে থাকার কোনো খরচ নাই তাদের। তাহলে এই সেই ফ্যাসিলিটিটা, রেন্ট অ্যাকোমোডেশন প্রোভাইডেড বাই দ্য কোম্পানি অ্যানুয়াল ভ্যালু, যার টাকা এত, ওইখানে আমাদের কি বলা ছিল, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন প্রোভাইড, এই যে এইটা দিলে সেই ক্ষেত্রে স্যালারির সাথে কত অ্যাড হবে। আমি জাস্ট ওইখানে রিলেট করতেছি, দেখেন এখানে বলা ছিল কি, এই যে দেখা যাচ্ছে ফাইলটা। জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, তো দেখা গেলে এইখানে কি বলা ছিল, এই যে স্ট্রাকচারে যেটা বলে দিছিলাম, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের লজিকে, এই যে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের অ্যানুয়াল রেন্টাল ভ্যালু, যেটা আপনাকে ট্যাক্স ওই ভাড়ামুক্ত সুবিধা পাইছেন, সেইটা পুরোটা আপনার যখন আপনার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট হিসাব করবেন, তখন পুরো ভ্যালুটা আপনার স্যালারির ভিতর অন্তর্ভুক্ত হয়ে যাবে। কারণ আপনি তো ওইখান থেকে যেই ভাড়াটা সুবিধা পাচ্ছেন, এটা তো আপনার বেনিফিট পাচ্ছেন, তার যত রকম বেনিফিট আছে সবকিছু আপনার ওই যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট হিসাব করার সময় আপনার ওইটা অন্তর্ভুক্ত হয়ে যাবে। বোঝা গেছে এটা? জি ভাই, ওইটা আছে ওই আবাসন সুবিধার সম্পূর্ণ টাকাটাই তো আসবে, তাই না? পুরো টাকাটাই, হ্যাঁ, আমাদের অ্যানুয়াল। বাংলাদেশ। হ্যাঁ, হ্যাঁ, ওই এইখানে কত ছিল, বুঝতে অ্যানুয়াল পারছি। রেন্টাল ভ্যালু পুরোটাই, একটু এই যে 6 লাখ টাকা টোটালি আসবে। এই টোটাল 6 লাখ টাকা আসবে, ঠিক আছে। এবার আসেন, হ্যাঁ, হ্যাঁ। ফুল টাইম কোম্পানি কার, 3,000 সিসি ফর ইজ ওন ইউজ এটা তো। ফর ইজ ফ্যামিলি, ঠিক আছে। ফুল টাইম কোম্পানি কার, তাকে দিছে কত সিসি, এইখানে ছিল কি 1500 সিসি, আর একটা 1500 সিসির উপরে। জি ভাই, এটা তো আছে 2500 সিসির উপরে রয়েছে, তাহলে হ্যাঁ, এই তিন জায়গায় লাখ কত, টাকা পর্যন্ত আসবে সর্বোচ্চ।
এইখানে কত ছিল দেখেন, এই যে কার ফ্যাসিলিটি 2500 সিসি থেকে 2500 সিসি পর্যন্ত 10,000 টাকা। আর 2500 থেকে হ্যাঁ, 2500-র বেশি হলে 25,000 টাকা পার মান্থ। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু, আর মাসিক 3 লাখ টাকা। হ্যাঁ তাহলে এইটা যেটা আছে এটা কত আছে, 3,000 সিসি মানে 2500 সিসির উপরে, মানে এখানে আপনার অ্যাড হবে কত, 25,000 টাকা। তাহলে দেখেন এই উপরে বেসিক পে 1.5 লাখ পার মান্থ গেল, একটা রেন্ট অ্যাকোমোডেশন গেল, ফুল টাইম কার সিসি এই যে 25,000 টাকা আপনার স্যালারির সাথে অ্যাড হচ্ছে। এই একই লাইন এটা দুইবার টাইপ হয়ে গেছে। এরপর দেখেন হি রিসিভ টু ফেস্টিভ্যাল বোনাস ইকুইভ্যালেন্ট টু বেসিক পে ডিউরিং দ্য ফেস্টিভ্যাল টাইম হুইচ ইজ স্পেন্ড পার্টলি টু হিজ ফ্যামিলি অ্যান্ড পার্টলি ফর দ্য পুয়ার পিপল ইন হিজ ভিলেজ। যাই হোক, আপনি যে দুইটা ফেস্টিভ্যাল বোনাস পাইছেন না, তা ফেস্টিভ্যাল বোনাস আপনি কি পারপাস ইউজ করছেন সেটা তো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনি তো বোনাসটাকে পাইছেন। তাহলে এইখানে কিন্তু কনফিউজ করার জন্য এরকম ভাবে লিখে দেয়, দেখেন ফেস্টিভ্যাল বোনাস যার কিছু অংশ আপনি ফ্যামিলি পারপাস ইউজ করছেন, কিছু পোর পিপলকে দিছেন। যে 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 পারপাসে ইউজ করেন না কেন, পুরো টাকাটাই আপনার স্যালারির সাথে অ্যাড হয়ে যাবে। ওকে, তারপর ড্রাইভার স্যালারি এত টাকা পেইড টু হিজ ড্রাইভার্স ব্যাংক অ্যাকাউন্ট। এই যে ড্রাইভার স্যালারি, ভাই ওইখানে ওই ফেস্টিভ্যাল বোনাস ওইখানে আছে 3 লাখ টাকা আসবে না, দুটো যেহেতু পাইছে। হ্যাঁ হ্যাঁ দুইটা, তাহলে দুইটা হলে এইখানে আপনার পার মান্থে 1.5 লাখ 3 লাখ টাকা আসবে। হ্যাঁ হ্যাঁ, 3 লাখ টাকা। ড্রাইভার স্যালারি ওয়াজ এত টাকা পার মান্থ, ঠিক আছে, পেইড টু হিজ ড্রাইভার্স ব্যাংক অ্যাকাউন্ট। তা ড্রাইভারের স্যালারি যদি দেয় কোম্পানি থেকে, যদি কোনো আদার বেনিফিট দিয়ে থাকে, সেইটাও আমার কি, আমি গাড়ি ইউজ করতেছি কিন্তু ড্রাইভারের স্যালারি কোম্পানি থেকে দিয়ে দিচ্ছে, তাহলে আমার এটা বেনিফিট, এটা আমার ইনকামের ভিতর অন্তর্ভুক্ত হবে। কোম্পানি পেইড হ্যাঁ, তিন ওটাও লাখ তো ইনকাম হিসাবে অন্তর্ভুক্ত হবে। হ্যাঁ হ্যাঁ, কোম্পানি পেইড 3 লাখ টাকা টু হিম ডিউরিং দ্য ইয়ার বিং দ্য রিইম্বার্সমেন্ট অফ ভ্যারিয়াস ইউটিলিটি বিলস অফ হিজ হাউস। ওইখানে বলা ছিল না আপনার আপনার বাসস্থানের বা আপনার বাসা বাড়ি যত রকম খরচ কোম্পানি থেকে বিয়ার করবে, পুরো টাকাই আপনার ইনকাম হিসেবে ট্রিট হবে। সেইটাই বলতে, দেখেন কোম্পানি থেকে 3 লাখ টাকা দিছে ফর বিং দ্য রিইম্বার্সমেন্ট অফ ভ্যারিয়াস ইউটিলিটি বিলস অফ হিজ হাউস, আপনার বাসার ইউটিলিটি বিলের বিভিন্ন রকম খরচ বহন করার জন্য 3 লাখ টাকা দিছে। তাহলে এটাও আপনার ইনকামে কি অ্যাড হবে। ক্লিয়ার? জি এরপর ভাই। আছে মেডিকেল অ্যালাউন্স এত টাকা, হিজ অ্যাকচুয়াল এক্সপেন্স ইজ মোর দ্যান দিস। অ্যাকচুয়াল এক্সপেন্স যাই হোক, যতটুকু বেনিফিট দিচ্ছে ততটুকু আপনার ইনকামের সাথে অ্যাড হবে। হি ওয়াজ পেইড এত টাকা, 10 লাখ টাকা ফর হিজ ওভারসিজ ট্রাভেলস ফর দ্য অফিসিয়াল ট্রিপ, আউট অফ হুইচ হি সেভ 25% ডিউরিং দ্য ইয়ার। এই যে 10 লাখ টাকা যে আপনার বাইরে ট্রিপ করার জন্য দিছে, তার ভিতরে আপনি সেভ করছেন কত, 25%। এখন বলেন পুরো টাকা আসবে নাকি যতটুকু টাকা আপনি অফিসিয়াল পারপাসে খরচ করেছেন ততটুকু আসবে? এটাই বোঝা গেছে আপনার ওই অফিসিয়াল যারা ভাই আছেন, এটা একটু আরেকবার বলেন ভাই। এটা হচ্ছে ওভারসিজ ভাই ট্রাভেল। আরেকবার বলেন। ধরেন বাইরের ফরেনারদের সাথে মিটিং করার জন্য আপনাকে বাইরে পাঠাইছে, ধরেন চায়নাতে পাঠাইছে কোম্পানির পক্ষ থেকে, আছে হ্যাঁ না যাদের বাইরের দেশের সাথে বিজনেস হ্যাঁ, থাকে, হ্যাঁ পাঠায়, এখন পাঠায় তো। ঠিক আছে, বাংলাদেশ থেকে এজেন্ট পাঠায় না, পাঠালে এবার আপনাকে অফিসিয়াল ট্রিপের জন্য 10 লাখ টাকা দিছে, তার ভিতর তো আপনি 25% সেভ করছেন। এইখানে আপনার স্যালারির সাথে অ্যাড হবে কত টাকা, 10,000 টাকাই হবে, কারণ আমাকে দিছে তো 10,000 টাকা। 10 লাখ টাকা, 10 লাখ টাকাই। হ্যাঁ, 10 লাখ টাকাই। ওকে, যাচ্ছি আমি, রুলে যাচ্ছি, রুলে দেখেন আপনারা তো ওইটা অন করি, অন করে তারপর রুলে ই করে দেখাচ্ছি, দেখেন। ওকে, ওই যে বাংলাটা, না হলো না। হুম, solution। এই যে দেখেন এইটা দেখা যায় কিনা দেখেন, বাংলা যেটা বাংলা ফাইলটা আসছে। জি ভাই। ওকে আসেন, তাহলে এই ধারা 32-এর 2-এ কি বলা ছিল, চাকরি হতে আয়ের অন্তর্ভুক্ত হবে না কোনটা, সম্পূর্ণরূপে কেবল চাকরির দায়িত্ব পরিপালনের জন্য পর্যাপ্ত ব্যয়িত যাতায়াত ভাতা, ভ্রমণ ভাতা, দৈনিক ভাতা, যা কিছু চাকরি এই অফিসিয়াল পারপাসে আপনাকে দিছে, মানে প্রাপ্ত ভাতার অব্যয়িত অংশ চাকরিতে আয়ের অন্তর্ভুক্ত হবে। আপনাকে যেই পারপাসে দিক না কেন, সেইটা যখন আপনি চাকরির
পারপাজে ইউজ হবে এবং যেই টাকা থেকে যাবে ওই সেভিংস অ্যাকাউন্ট অ্যামাউন্টের উপরে আপনার ট্যাক্স দিতে হবে। এইখানে ক্লিয়ার দেখাইছিলাম না যে আপনার সম্পূর্ণ কেবল চাকরির দায়িত্ব পরিপালনের জন্য প্রাপ্ত ব্যয়িত এই জিনিসগুলা। তাহলে আপনার 10 লাখ টাকার ভিতর আপনি সেভ করছেন কত, 25% না? 2.5 লাখ টাকা। হ্যাঁ জি ভাই, 2.5 লাখ হ্যাঁ, টাকা। তাহলে আপনার 25% সেভ করছেন, বাকিটা তো অফিসিয়াল পারপাজে ইউজ করছেন নাকি? ও আচ্ছা আচ্ছা ভাই। অফিসিয়াল পারপাজে যদি ইউজ করেন, আমি তো এই জন্য আপনার রুলের সাথে কানেক্ট করা দিচ্ছি। আপনারা তো এই শুধু প্রবলেম দেখলে হবে না, প্রবলেমটা কোথায় বলা আছে কানেক্ট করে না পড়লে তো মনে করতে পারবেন না এটা। তাহলে আপনার জি যতটুকু ভাই। অফিসিয়াল পারপাজে ইউজ হবে ওইটা বাদ, যতটুকু টাকা সেভ করবেন ততটুকু টাকা আপনার ইনকামের সাথে অ্যাড হবে। ক্লিয়ার এটা? হ্যাঁ ভাই। এরপর দেখেন তো বিল পে। ওটুকু অফিসের কাছে 7,50,000 টাকা অফিসের কাজে লেগে যাচ্ছে, আর বাকি 2.5 লাখ টাকা 2.5 লাখ আমারই টাকা। থেকে যাচ্ছে। হ্যাঁ, সেজন্য ওইটা আমার ইনকাম হিসেবে অন্তর্ভুক্ত হবে। হ্যাঁ, অন্তর্ভুক্ত হতো না জি যদি ভাই। আপনি যদি কোম্পানিতে ফেরত দিয়ে দেন, তাহলে আর অন্তর্ভুক্ত হবে না যদি ফেরত না হ্যাঁ দেন। হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই। ঠিক আছে, সেটা তো অবশ্যই, হ্যাঁ। সেই কেস এটা। হ্যাঁ ভাই। বিল পেইড ফর ইন্টারন্যাশনাল ক্লাব। হ্যাঁ, আপনি বিভিন্ন রকম ইসে জড়িত আছেন, ধরেন এই এই জায়গায় যারা বড় বড় লেভেলে চাকরি করে তারা গলফ ক্লাবে যায় গলফ খেলতে, ঠিক আছে? এই গলফ খেলতে গেলে জি ভাই। ইন্টারন্যাশনাল ক্লাব এরকম অনেক ক্লাব আছে, সেইখানে যে বিলগুলো হয় সেটা কোম্পানি থেকে পেমেন্ট করে দেয়। ধরেন একজন সিএফও, সে তার লাইফ স্টাইল বিভিন্ন রকম ক্লাবে টিলাবে যায়, তার যে ইগুলো আছে যে খরচ টরচ ধরেন কিছু আছে কোম্পানি পারপাসে করে, আবার কিছু ম্যাক্সিমাম গুলো ধরেন আপনার ব্যক্তিগত জি জি। খরচে বিল করে দিল, বিল করে কোম্পানি থেকে যে বেনিফিট নেয় সেই ক্ষেত্রে আপনার এটা অন্ত ইনকামের সাথে অ্যাড হবে। এডোর, হ্যাঁ। হি রিসিভ ইন্টারেস্ট অন সিকিউরিটিজ অন হিজ ইনভেস্টমেন্ট। এবার ইনভেস্টমেন্ট করছেন এক জায়গা, ইনভেস্টমেন্টের সেখান পর থেকে সিকিউরিটি। সিকিউরিটি ইন্টারেস্ট পাইছেন, যে 100 টাকা ইনভেস্ট করে আপনি 10 টাকা পেয়েছেন, যতটুকু টাকা পাবেন ততটুকু আপনার ইনকামের সাথে অ্যাড হবে। হ্যাঁ, ইন্টারেস্ট টুকু। ইন্টারেস্ট, হ্যাঁ। হি রিসিভ ইন্টারেস্ট অন সিকিউরিটিজ এত টাকা অন হিজ ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট তো করছেন দেখা গেলো বড় অ্যামাউন্ট, তার ভিতর 1,75,000 টাকার ইন্টারেস্ট পেয়েছেন, এটাই অ্যাড হবে। হি হ্যাজ গট ওয়ান হাউস কারণ অফ। যেটা আমি বিনিয়োগ করছি ওটার উপর তো আগেই কর দেওয়া আছে আমার, ওটার উপর না তো না, আর কর দেওয়া লাগবে না। আপনার ইনকামে অ্যাড হবে কত টাকা সেইটা। এই যে আপনি ইনভেস্টমেন্ট করছেন ধরেন 10 লাখ টাকা গেল, 10 লাখ টাকার উপর ইনকাম। আপনি আপনি ইন্টারেস্ট পাচ্ছেন কত, 1,75,000। 1,75,000। তাহলে ওইটা 1,75,000 অ্যাড হবে শুধুমাত্র। হ্যাঁ হ্যাঁ, আপনার ইনকামে আসবে এত টাকা, ঠিক আছে? আর আপনার জি ভাই। যখন ইনকাম হচ্ছে তখন দেখবেন ওর পরে একটা অ্যামাউন্ট 10% আপনার টিডিএস কেটে তারপরে আপনাকে এই টাকা পেমেন্ট করতেছে। ঠিক আছে, ওইটা আবার যখন হিসাব হয় যে আপনি কত টাকা উৎসে কর দিয়ে আসছেন, তখন ওইটা হিসাব আলাদা করে করতে হয় প্রত্যেকটা উৎসে কর ইনকামে। করতে। প্রত্যেকটা ইনকামের এগেনস্টে একটা করে টিডিএস থাকে, মানে যত রকম ইনফ্লো আছে, ইনফ্লো হইলেই আপনার ওইখানে ওর এগেনস্টে যে আপনার যে 54টা ধারা আছে, ঠিক আছে, টিডিএস এর সেকশন 86 থেকে সেকশন 139, এই টোটাল এর ভিতর 54টা ধারা আছে আপনার টিডিএস রিলেটেড, যে আপনি যখন ইনকাম করবেন বা যখন পেমেন্ট করবেন ট্যাক্স ডিডাক্টিং অথরিটি হিসেবে এই টিডিএস গুলো কেটে রাখে। আপনি যখন স্যালারি ইনকাম করেন তখন আপনার আপনার কাছ থেকে ট্যাক্স কে 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 কেটে রাখে? মালিক কেটে রাখে। জিনিসটা জি বুঝেন, ভাই। আপনি যখন আপনাকে যখন স্যালারি দেয় তখন স্যালারি থেকে টিডিএস কে কেটে রাখে? মালিক কেটে রাখে। মালিক মালিক কেটে কেটে রাখে। রেখে তো নিজের পকেটে রাখে না, ওইটা কি গভর্নমেন্টে দিয়ে দেয়। দিয়ে দেয়, হ্যাঁ। তাহলে এই যে ট্যাক্স ডিডাক্টিং অথরিটিকে এমপ্লয়ার। এমপ্লয়ার। আপনি একটা জিনিস কিনলেন, সাপোজ একটা ল্যাপটপ কিনলেন, এবার ল্যাপটপ কেনার সময় আপনি যখন পেমেন্ট করবেন, পেমেন্ট করার সময় টিডিএস কেটে বাকি টাকা পেমেন্ট করবেন, সেই ক্ষেত্রে ট্যাক্স ডিডাক্টিং অথরিটিকে যে কিনলো পারচেজার। এরকম জি। কিন্তু প্রত্যেকটা সেক্টরে আপনার ওই 54টাতে ধারা আছে, তার ভিতর প্রত্যেকটা স্টেজে আপনার ওই টিডিএস কর্তন করার যে রেসপন্সিবল পার্সন সে কিন্তু এটা করে, না করলে তারপরে যায়। সাপোজ ধরেন আমরা এই যে অডিট করি, আমাদের যখন অডিট ফি দেয়, অডিট ফি যখন দেয় তখন যাদের কাজ করে দিই তারা কিন্তু আমাদের ওই ফির উপর একটা টিডিএস কেটে রাখে। কর ঠিক কেটে আছে, রাখে। হ্যাঁ হ্যাঁ। এইখানে ট্যাক্স ডিডাক্টিং অথরিটিকে যে যাদের আমরা সার্ভিস দিছি, কেটে রাখছে। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ। আমাদের কাস্টমার, জি ভাই। কাস্টমার কি করে আমাদের বিল পেমেন্ট করার সময় আমাদের ওই টিডিএসটা কেটে গভর্নমেন্টকে দিয়ে দেয়। এটা কেন কাটে? এই যে ডিডাক্টিং অথরিটি হিসেবে
সে কেন কাটে? না কাটলে কি হবে নতুন রুলে যেটা বলতেছে? না কাটলে ওই টাকাটা ওনারই দেওয়া লাগবে। হ্যাঁ, ওইটা ওনার ওনার দেওয়া লাগবে, যার কারণে বাধ্য হয়ে তারা এটা কাটে। এমনি এমনি কাটে না, বুঝছেন? বুঝতে ভাই এই পারছো? ডিএস এর কি অন্য কোনো পার্সেন্টেজ আছে নাকি মানে মোট টাকার পরে একটা ধার্য করে রাখে? কোনটা? এই যে টিডিএস কাটার এই যে অন্য কোনো পার্সেন্টেজ আছে, মানে ফিক্সড কোনো পার্সেন্টেজ বা সরকার এরকম কর্তৃক কোনো? নির্ধারিত। প্রত্যেকটা এটা, এটা আর- সেকশন ওয়াইজ আলাদা আলাদা আপনার ধারা অনুযায়ী। প্রত্যেকটা হ্যাঁ হ্যাঁ। ধারায় এই টিডিএস কাটার স্টাইল ডিফারেন্ট ডিফারেন্ট, আপনার ভ্যারাইটিস পার্সেন্টেজ আছে, ঠিক ও আছে? আচ্ছা। ও বাবা। আপনার এই স্যালারি যেটা পড়তেছি না, ওটা আমরা, নির্দিষ্ট। এটা হচ্ছে সেকশন 86। সেকশন 86 যেটা বলছে টোটাল যে আপনি যে ইনকাম করবেন তার উপরে আপনার ওই যে স্ল্যাব রেটে বলতে কোনটা বোঝায়, 3,50,000 টাকার মধ্যে এত, 1 লাখের পর এত, পরবর্তী 4 লাখের পর এত, ঠিক আছে? আপনার যে স্ল্যাবটা আছে, এখন কারেন্ট যে স্ল্যাব, এটা এটার ইটা বলতে পারবেন, সিরিয়ালটা বলতে পারবেন? কারেন্ট যে ট্যাক্সের যে স্ল্যাব আছে আমাদের, মানে এই যে স্বাভাবিক করদাতা যেটা, ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ারদের জন্য আপনার স্ল্যাবটা কেমন এখন? ওই মানে যে তিন প্রথমে লাখ যে জিরো পঞ্চাশ হাজার পার্সেন্ট হ্যাঁ জিরো তিন পার্সেন্ট লাখ ফার্স্ট পঞ্চাশ হাজার টাকা পার্সেন্ট হ্যাঁ, একজন বলেন। রোহিত ভাই ওই যে বলেন। 3 লাখ, 3,50,000 টাকার পরে 0%, তারপরে 1 লাখ টাকার পরে 5%, 3 লাখের পরে 10%। হ্যাঁ, এই তো। এই ইন- সেম এইবার স্ল্যাবের উপরে। এখন নতুন রুলে কি বলছে, নতুনটা বলতেছি আমি, ফাইন্যান্সিয়াল এই যে অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25, আপনার 3,50,000 তো ঠিক আছে, 1 লাখও ঠিক আছে, তারপরে কত? তারপরে 3 লাখ। 3 লাখ তো ছিল অ্যাসেসমেন্ট ইয়ার 23-24, এই 24-25-এ কত? লেটেস্ট এখন ভাই এই যে, 24-25টা আসলে জানা হয়ে ওঠেনি ঠিক বুঝছেন, আছে, কারণ বইটা তো ওই। না না, আপনার তো ট্যাক্সের এই বিল পাস হওয়ার পরে 6 মাস হয়ে গেছে, মানুষ ট্যাক্স রিটার্ন জমাও দিয়ে দিচ্ছে, হ্যাঁ। তাহলে এই ট্যাক্স রিটার্ন জমা দিচ্ছে কি নতুন নতুনটা স্টাইলে না? জি ভাই। যার কারণে আপনার সিলাবটা হচ্ছে 3,50,000, 1 লাখ, 4 লাখ, 5 লাখ, 5 লাখ রিমাইনিং, এই হচ্ছে এই সিরিয়ালটা, ঠিক আছে? আপনার 3 লাখের জায়গা হয়েছে 4 লাখ। ওই ও আগে কি ছিল? তিন 4 চার লাখ পাঁচ কি ছিল না? দুইবার আসবে ভাই? পাঁচ হ্যাঁ দুইবার হ্যাঁ আসবে, হ্যাঁ। 5, 3, 4, 5 ছিল না, ও সেটাকে 5। সেটাকে করছে ও 4-5-5, এইভাবে করছে, ঠিক ও আছে? আপনার আপনার চার যদি পাঁচ। বই তো বলে দিছি, এই যে যা যা পান ওইখান দিয়ে করেন, তারপর আমরা এই ঢাকা থেকে কালেক্ট করে দিবানি, সমস্যা নাই, ঠিক আছে? আর নেক্সট মান্থে তো আমরা এটা নিয়ে বসবো, যা যা আছে ওইগুলো ক্লিয়ার করে দেখে, যে যেই সোর্স গুলো দরকার, ম্যাটেরিয়াল কালেক্ট করার ব্যবস্থা করবো, সমস্যা নেই। এরপর দেখেন, হি হ্যাজ গট ওয়ান হাউস অফ হিজ ওন এট বারিদারা অ্যান্ড হি রিসিভ টোটাল এত টাকা অ্যাজ রেন্ট ফ্রম লেটিং ইট আউট টু এ ফরেনার। দেখছেন কি বলছে? হি হ্যাজ গট ওয়ান হাউস অফ হিজ ওন এট বারিদারা, সে বারিদারায় একটা হাউস পেয়েছে, অ্যান্ড হি রিসিভ টোটাল এত টাকা, 12 লাখ টাকা অ্যাজ রেন্ট ফ্রম লেটিং ইট আউট টু এ ফরেনার, মানে একটা বাসা আপনাকে, বাসা পেয়েছে, সেটা আবার কি করছে, এক ফরেনারের কাছে ভাড়া দিয়ে দিচ্ছে। মানে আপনাকে অফিস থেকে আপনাকে একটা বাসস্থান সুবিধা দিচ্ছে, সেই জায়গায় আপনি নিজে না থেকে কি করছেন, ওইটা আবার এক ফরেনারের কাছে বেশি বেশি দামে ভাড়া দিয়ে দিচ্ছেন। এইরকম যদি হয়, এইটা কোথায় বলা ছিল? এটা হচ্ছে ভাড়া হতে আয়তে বলা ছিল। এটা তো আবাসিক উদ্দেশ্যে ভাড়া দিচ্ছে। হ্যাঁ, সে এই জায়গায় গট ওয়ান হাউস অফিস ওন, এই এই জায়গায় যে বাড়িদারের যে বাসাটা সে পেয়েছে, সে নিজের বাসা, ঠিক আছে? এইটা হ্যাঁ হ্যাঁ। কিন্তু সে ওই কোম্পানি থেকে পাচ্ছে না, ল্যাঙ্গুয়েজটা দেখেন, হি হ্যাজ গট ওয়ান হাউস অফ হিজ ওন, তার নিজের সম্পত্তি কিন্তু এটা গেল। এবার রিসিভ টোটাল এত টাকা অ্যাজ রেন্ট ফ্রম লেটিং ইট আউট টু এ ফরেনার। দুই রকম হতে পারে, আপনার যদি কোম্পানি থেকে আপনাকে যে বাসাটা দিয়েছে সেটা আপনি ভাড়া দিছেন, আর একটা হচ্ছে নিজের বাসা ভাড়া দিচ্ছেন। নিজের বাসা ভাড়া দিলে তো আপনার ইনকাম ফ্রম রেন্ট যেটা, বাড়ি ভাড়া থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর ভিতর পড়ে, ঠিক আছে? আর এইটা হচ্ছে আপনাকে কোম্পানি থেকে, এই টাইম শেষ হয়ে আসতেছে, ঠিক আছে, দ্রুত শেষ করে দিই। আপনার এইটা হচ্ছে যেটা আপনি ফরেনার কাছে ভাড়া দিচ্ছেন, ভাড়া থেকে যেটা পাচ্ছেন, এই পুরো টাকা আপনার ইসের ভিতর, ওই যে ইনকামের ভিতর অন্তর্ভুক্ত হবে। তারপর দেখেন, হি পেইড, এইটা আপনাদের ওই যে ইসের যেই আলোচনা করা হয়েছিল, আলোচনার ভিতর সেকশন ওয়াইজ বলা হয়েছিল, এইটা নেক্সট ক্লাসে আমাকে বলবেন যে এটা কোন সেকশনে আছে। হি পে, এই যে এই আই নাম্বার 12 লাখ টাকা যে কি হবে,
এইটা কোন সেকশনে বলা আছে, এই কিন্তু সব প্রত্যেকটা সেকশন ধরে ধরে কিন্তু কানেক্ট করা। এই এই প্রবলেম কোথায় বলা আছে আমি কিন্তু আগের দিন ধরে ধরে আলোচনা করে দিছি, এখন জাস্ট ঢালাওভাবে জাস্ট ম্যাথ দেখা যাচ্ছে, ম্যাথ গুলো কানেক্ট করে দিচ্ছে এখানে। হি পেইড এত টাকা, এই এলআইপি, লাইফ ইন্স্যুরেন্স পলিসি ফর হিমসেলফ। এই লাইফ ইন্স্যুরেন্স পলিসিতে যদি ইনভেস্ট করে, সেখানে পলিসি ভ্যালুর সর্বোচ্চ 10% পর্যন্ত সে কি কি পেতে পারে, আপনার ওই যে এক্সামটেড। ইনভেস্টমেন্ট রিবেটের জন্য ক্লেম করতে পারে। হ্যাঁ। গেল, হি ইনভেস্টেড এত টাকা গভর্নমেন্ট বন্ড আর প্রাইমারি শেয়ার লিস্টেড কোম্পানি, এই লিস্টেড কোম্পানিতে ইনভেস্ট করছে, এইগুলো তো আপনার ইনভেস্টমেন্ট দেখেন। এই যে হি পেইড এত টাকা এলআইপি লাইফ ইন্স্যুরেন্স পলিসিতে করছে, ইনভেস্টমেন্ট করছে গভর্নমেন্ট সিকিউরিটি, এগুলো কিন্তু ইনভেস্টমেন্ট। রিসিভড ক্যাশ ডিভিডেন্ড, ঠিক। নেট অফ টিডিএস এত টাকা ডিউরিং দ্য ইয়ার, এই যে ক্যাশ ডিভিডেন্ড পেয়েছে কত, নেট অফ টিডিএস, আপনার কিন্তু টিডিএস কাটার পরে যেটা পাইছে, ঠিক আছে। 2 লক্ষ। হুম। হ্যাঁ, তাহলে ক্যাশ ডিভিডেন্ড যদি পায়, আপনার যদি এরকম আপনার এমপ্লয়মেন্টের কন্ডিশন যদি থাকে এরকম যে সে ওইখানে যে শেয়ার হোল্ড করছে তার থেকে ডিভিডেন্ড পাবে, সেটা আপনার ইনকামের ভিতরে অন্তর্ভুক্ত হবে। ওই যে শেয়ার স্কিম কনসেপ্ট যেটা দেখাইছিলাম, এমপ্লয়মেন্ট শেয়ার স্কিম, ওর ভিতর যদি আপনি ক্যাশ ডিভিডেন্ডের কোনো অংশ বেনিফিট পান, সেইটা আপনার ইনকামের অন্তর্ভুক্ত হবে। এটা সেই জিনিস কিন্তু ক্যাশ ডিভিডেন্ড যেটা, ডিভিডেন্ড তো আপনার শেয়ারের সাথে রিলেটেড হুম। না। তা আপনি যদি শেয়ার স্কিমের হ্যাঁ, অন্তর্ভুক্ত, হ্যাঁ। সেইখান থেকে যে বেনিফিট পান সেটা। টিডিএস অ্যাপ্লাইড বাই এমপ্লয়ার 7 লাখ টাকা। এখন টিডিএস অ্যাপ্লাইড বাই এমপ্লয়ার মানে কি, এমপ্লয়ার আপনার কাছ থেকে 7 লাখ টাকা টিডিএস কেটে নিছে, ওই যেটা বলতেছিলাম এতক্ষণ, যে এটা মালিকের মাথা ব্যথা যে টিডিএস না কাটলে তারই দিতে হবে, এই জন্য কি করছে, এই 7 লাখ টাকা টিডিএস কেটে নিছে। এখন আমরা যখন এই সব হিসাব করবো, টোটাল কি বের করব, উপরে বলা ছিল কি, আমার টোটাল ট্যাক্সেবল টোটাল ইনকাম ট্যাক্স পেয়াবেল কত, তার টোটাল ইনকাম ফার্স্টে তো বের করলাম আমরা, এই যে যে ই পর্যন্ত আসলে আই পর্যন্ত, ট্যাক্স ট্যাক্সেবল ইনকাম বের করলাম, তারপর ইনভেস্টমেন্ট বের করলাম, ইনভেস্টমেন্ট রিবেট বের করলাম, তারপর আমরা ট্যাক্স পেয়াবেল থেকে ওই ট্যাক্সেবল ইনকাম থেকে ট্যাক্স পেয়াবেলটা বের করব, করার পর ওর থেকে রিবেটটা বাদ দিব, বাদ দিয়ে ওর পর থেকে টিডিএসটা বাদ দিব, তারপরে যেটা থাকবে সেইটা আপনার বাকি টাকাটা দিতে হবে। বোঝা গেছে সিরিয়ালটা, ফার্স্টে আপনি টোটাল ইনকাম বের করছেন, টোটাল ইনকাম থেকে যেটা যেটা বাদ যাবে এক্সেমটেড গুলা বাদ যাওয়ার পরে ট্যাক্সেবল ইনকাম বের করলেন আপনি, ট্যাক্সেবল ইনকাম থেকে এই টোটাল ইনকাম যেটা হলো তার থেকে আপনি 1/3 বাদ দিবেন না, জি ভাই। বুঝতেছেন, 1/3 এক্সেমটেড হ্যাঁ, 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 ইনকাম, বুঝতে তার পারছি। থেকে আর 1/3 বাদ দিলেন, বাদ দেওয়ার পরে ট্যাক্সেবল ইনকাম, আমি কিন্তু ম্যাথমেটিক্স আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাইছি এটা, ঠিক আছে। ট্যাক্সেবল ইনকাম, হ্যাঁ, হ্যাঁ। ট্যাক্সেবল ইনকামকে আপনি স্ল্যাবে ফেললেন, স্ল্যাবে ফেলে ট্যাক্স পেয়াবেল বের করলেন, তারপরে তার থেকে ইনভেস্টমেন্ট রিবেট বাদ দিলেন, তারপরে তার থেকে আবার কি বাদ দিয়ে দেবেন, অলরেডি আপনি টিডিএস যত টাকা দিয়ে আসছেন সেটা বাদ দেবেন, বাদ দেওয়ার পর বাকি যেটা থাকবে সেটা আপনার ট্যাক্স দিতে হবে। তাহলে এই যে লাস্ট যেটা বাদ দিবেন সেটা হচ্ছে কত, টিডিএস অ্যাপ্লাইড বাই এমপ্লয়ার 7 লাখ টাকা। আপনার যদি সাত ক্যালকুলেশন লাখ করার পরে টাকা সাপোজ এই এই আপনার ট্যাক্স টোটাল ট্যাক্স পেবেল ধরলাম 10 লাখ টাকা, তার থেকে রিবেট বাদ দিয়েছেন 2 লাখ টাকা, থাকলো কত, 8 লাখ। এই 8 লাখ আট টাকা লাখ থেকে অলরেডি আপনি টিডিএস কত টাকা দিয়েছেন, 7 লাখ টাকার, তাহলে 8 লাখ টাকা থেকে সাত সাত লাখ লাখ টাকা বাদ দেবেন, বাকি 1 লাখ টাকা আপনার ফার্দার ট্যাক্স দিতে হবে। ওই ট্যাক্স দিতে হবে, মানে ট্যাক্সেবল ইনকাম ওইটা। হ্যাঁ হ্যাঁ, ওই লাস্ট যেটা তো বাদ কি কি গেল, টোটাল ইনকাম থেকে এক্সেমটেড ইনকাম বাদ গেল ফার্স্টে, দিয়ে ট্যাক্স ট্যাক্স পেয়াবেল আমরা ট্যাক্সেবল ইনকাম বের করলাম, তারপরে সিলাবে ফেলে হুম। ট্যাক্স পেয়াবেল বের করলাম, গ্রস ট্যাক্স পেয়াবেল সিলাবে ফেলে, তার থেকে বাদ হুম। দিলাম কি, ইনভেস্টমেন্ট রিবেট, ইনভেস্টমেন্ট। ঠিক আছে, হ্যাঁ। ইনভেস্টমেন্ট রিবেট বাদ দিলাম, বাদ দেওয়ার পরে বাকি যেটা থাকবে তার থেকে আবার কি করব, টিডিএস অলরেডি যা দিয়ে দিছেন সেটা বাদ দেবেন, হুম। সেটা বাদ দেওয়ার পরে বাকি যে টাকা সেই টাকা আপনার রিটার্নের সাথে জমা দিতে হবে। ক্লিয়ার? জি ভাই। এবার দেখেন পরেরটা, যতটুকু সময় থাকে দেখেন, এই পরেরটা বলছে কি, বেসিক পে পার মান্থ এত, ডিয়ারনেস অ্যালাউন্স, বেসিক স্যালারি এত, এগুলো অ্যাজ ইউজুয়াল, টু ফেশাল বোনাস, হি হ্যাজ পেইড প্রোভাইডেড, হি হ্যাজ বিন প্রোভাইডেড উইথ রেন্ট ফ্রি কোয়ার্টার অ্যাজ অ্যানুয়াল ভ্যালু, রেন্ট ফ্রি কোয়ার্টার ওই আগেরটার মতোই, ঠিক আছে। এবার আমি জাস্ট দেখা যাচ্ছি, হ্যাজ বিন প্রোভাইডেড 2000 সিসি কার, এটা প্রোভাইড করছে, ওই আপনার যে সেটা 2500 সিসির ভিতরে 10,000 টাকা জাস্ট মেডিকেল অ্যালাউন্স এত টাকা, ডিউরিং দ্য ইয়ার রিসিভ এত টাকা, ট্রাভেলিং অ্যালাউন্স, এই শুধু ট্রাভেলিং অ্যালাউন্সের কথা বলছে। এখন আপনি নোটে কিল দিবেন, আমি একটুকে যেটা দেখলাম সেকশন 32-এর 2-এ, আপনার ভ্রমণ ভাতা হিসেবে যে টাকা নিছেন সেই টাকার ভিতর থেকে যতটুকু টাকা আপনার কোম্পানি পারপাস ইউজ করবেন ততটুকু টাকাই বাদ যাবে, বাকি টাকাটা স্যালারির সাথে অন্তর্ভুক্ত করতে হবে। তাই এখানে তো কিছু
বলা নাই যে আপনি রিসিভ করছেন 6,000 টাকা ট্রাভেলিং অ্যালাউন্স, কি পারপাজে তাই নোটস দিয়ে দেবেন, এটা টোটালি কোম্পানি পারপাজে ইউজ করা হলো, তাহলে আপনার অ্যাড করতে হবে না কিছু। ওকে। হ্যাঁ এটা, ভাই এটা তো মোট আয়তে আসবে না, অকার্যধার্য মানে এক্সেমটেড হয়ে যাবে। কোনটা? ট্রাভেলিং অ্যালাউন্স? এই যে ওই 6,000 টাকা, হ্যাঁ, ট্রাভেলিং অ্যালাউন্স। ট্রাভেলিং অ্যালাউন্স পাইছেন না? এখন যদি নোটস দিয়ে হ্যাঁ হ্যাঁ, এটা পুরোটাই কোম্পানি পারপাজে ইউজ হয়েছে, তাহলে আর ইনকামের সাথে আসবে না, নোটসের পরে ডিপেন্ড করতেছে, ঠিক আসবে না। আছে? কিন্তু আপনি বাস্তব জগতে তো নোটস দিতে পারবেন জি না, এটা যখন পরীক্ষায় পাশ করার, ওই যে পরীক্ষায় খাতা লেখার সময় হচ্ছে আপনার নোটস নোটস ইউজ করে, কিন্তু বাস্তব জগতে এইটার প্র্যাকটিক্যাল সিনারিও দেখাতে হয়, যে ট্রাভেলিং অ্যালাউন্সটা কি করছেন ওইটা রেকর্ড থাকে, যে কত টাকা আপনি কোম্পানি পারপাস ইউজ করছেন, কতটুকু আপনার দ্বারা সেভ হয়েছে, ওইভাবে আপনার ইনকামের সাথে অ্যাড হয়, ঠিক আছে? তো হি ইজ গিভেন এ জি ভাই। সার্ভেন্ট অ্যালাউন্স আগ- পার মান্থ। এইটা ওই যে কর্মচারী আছে, কর্মচারীকে আপনি এই যে অ্যালাউন্স দিচ্ছে, এটা ইনকামের সাথে অ্যাড হবে। হি কন্ট্রিবিউটস 1% অফ হিজ বেসিক স্যালারি টু গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম। এই যে গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমে যেই টাকা কন্ট্রিবিউট করতেছে, এটা কি ইনভেস্টমেন্ট না ইনকাম? ইনভেস্টমেন্ট। ওকে। হি ডিপোজিটেড পার মান্থ এত টাকা, ডিপোজিট পেনশন স্কিম, ডিপিএস এ পার মান্থ 500 টাকা করে রাখতেছে, এটাও ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট। তাহলে এই টোটাল ইনকাম ফ্রম স্যালারি অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যালাউন্স বের করতে পারবেন না? হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল। জি ভাই, ওই আগের ডেট থেকে এই ম্যাথটা আরো ইজি বেশি। হ্যাঁ, এই ম্যাথটা ইজি, আমি তো ভাগযোগ করে দিছি, একটা হচ্ছে হার্ড, একটা হচ্ছে সহজ। ঠিক আছে, সহজ আর কঠিন মিক্সড করে দিছি, আরো আছে। তা আমরা তো আসলে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টটা শিখবো, যার কারণে সিএতে যেই কোশ্চেন আসে সেই কোশ্চেন দেখলে তো পাগল হয়ে যাবেন, যে অ্যাকচুয়াল ম্যাথ যেগুলো আসে, ঠিক আছে, এগুলো তো প্র্যাকটিস করার জন্য। আপনার আস্তে আস্তে যখন এক্সপার্ট হবেন তখন ওই ম্যাথগুলো দেখাবো। জি ভাই, হার্ড গুলো আপনি একটু বুঝাই দিয়ে নেন আর ইজি গুলো আমাদের করতে দিয়ে নেন, তারপরে হ্যাঁ, আস্তে আস্তে শিখে যাও। হ্যাঁ, ওইটাই। কিন্তু সবসময় মাথায় রাখবেন, এই যেই লাইন পড়বেন ম্যাথমেটিক্সের, যেই কথা পড়বো, এর সাথে আপনার ল কানেক্ট করে পড়তে হবে, তাহলে মনে থাকবে, আদারওয়াইজ কিন্তু আপনি ল ছাড়া কিন্তু এই ম্যাথ করতে পারবেন না। সবসময় মাথায় রাখবেন, এটা কিন্তু আপনি পরীক্ষা পাশের জন্য করতেছেন না, ঠিক আছে? এটা কিন্তু আপনার প্র্যাকটিক্যাল ক্যারিয়ারের সাথে রিলেটেড। আর যদি সিএ পড়েন, সেই ক্ষেত্রে আপনার সিএ ট্রিটমেন্ট তো ডিফারেন্ট টোটালি, ঠিক আছে? যখন সিএ পড়বেন তখন সিএ এর ক্লাস নেব, তখন আলাদা করে এগুলো ট্রিটমেন্ট দিয়ে দেবো, সমস্যা নেই। এরপরে দেখেন এটা কি আচ্ছা ঠিক হচ্ছে, আছে। সাইফুলাক্স বেসিক স্যালারি এত, স্কেল অফ এত এত এত, এই যে স্কেল যেগুলো দিয়ে দেয়, ঠিক আছে, এইগুলো তো অ্যাজ ইউজুয়াল, মানে জানেন যেগুলো যেই হিসেবে আসবে, স্যালারি ফলস অন এত টাকা ইন দ্য স্কেল অফ, ওই আস্তে আস্তে সরকারি চাকরিজীবীদের মতো, যে কত টাকা করে বাড়তেছে, ঠিক আছে? His date of yearly increment, 1st April, he received dearness allowance, basic salary, medical allowance, that during the actual amount medical expense, to bonus equivalent, only received before the date of increment, হ্যাঁ after the increment। এই জায়গায় কোনো সমস্যা নাই, দেখেন আপনার ওই দুইটা বোনাস পাচ্ছে, ঠিক আছে? একটা সমস্যা আছে যে কি বলছে, 1 মান্থস বেসিক স্যালারি, এক এক মাসের বেসিক স্যালারি সমান, তো একটা পায় কবে, ইনক্রিমেন্টের আগে, একটা পায় ইনক্রিমেন্টের পরে, তাহলে আপনার বোনাসের অ্যামাউন্ট কি সেম থাকবে না আলাদা হয়ে যাবে? আপনারা ভাই, বলছে। আলাদা হয়ে যাবে যেহেতু আমাদের বেতন স্কেলের একটা ওই মাস উল্লেখ করে দিছে, সেহেতু হ্যাঁ, অবশ্যই বোনাসটা আলাদা হবে। হ্যাঁ, ডেফিনেটলি এইটাই, কারণ এই জায়গায় টাইমিং উল্লেখ করার অর্থই হচ্ছে এটা, আপনি ইনক্রিমেন্ট আগে একটা পাচ্ছেন, পরে একটা পাচ্ছেন, তাহলে আপনার দুইটা বোনাস দুই রকম হবে, ঠিক আছে? জি ভাই। মানে দুই রকম মূল বেতন অনুসারে হবে। হ্যাঁ, আপনার দুই রকম ইনক্রিমেন্টের বেতন আগে, অনুসারে হবে, দুই ভাবে দুই রকম। ইনক্রিমেন্টের আগে আপনার স্যালারি ছিল 10,000 টাকা, ইনক্রিমেন্টের পরে স্যালারি হয়েছে 12,000 টাকা, তাহলে 2,000 টাকা বাড়ছে না? হুম হ্যাঁ হুম। ভাই, এক- একবার হবে 10,000 টাকা সমমূল্যের, একবার একবার হবে 12,000 টাকা সমমূল্যের। হ্যাঁ, হ্যাঁ, এইটাই এইটাই বলছে এখানে, ঠিক আছে? ঠিক আছে, তুমি পাস কনক। হ্যাঁ, হি এ কন্ট্রিবিউটস, ক্লাস কবে পাবো? খালি পাস করলে হবে? এ ক্লাস দিতে হবে না? he contributes 10% of his basic salary to recognize provident fund dash, he also receive interest। এটা তো জানেন, এই দেখেন বেসিক স্যালারি রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে দিছে, হি হ্যাজ অলসো রিসিভ, এইটা এইটা কন্ট্রিবিউট, রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে যেই টাকা সে কন্ট্রিবিউট করছে, এটা কি ইনকাম না ইনভেস্টমেন্ট? যে মানুষের আমরা তাই দেওয়া আপনার ইনকামে এই ইনভেস্টমেন্ট। প্রভিডেন্ট ফান্ডের কোন অংশ